পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ ধাম ভারতীয় ধর্ম ও সংস্কৃতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই প্রাচীন জনপদটি বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। নবদ্বীপ ধাম মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হিসেবেই পরিচিত, যিনি ১৬শ শতকে ভক্তি আন্দোলনের মাধ্যমে ভারতীয় ধর্মচিন্তায় এক নবজাগরণ সৃষ্টি করেছিলেন। তার প্রচারিত প্রেম, ভক্তি ও নাম সংকীর্তনের আদর্শ আজও দেশ বিদেশে অসংখ্য ভক্তকে আকৃষ্ট করে। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল একদা ৯টি দ্বীপ নিয়ে গঠিত হওয়া সেই বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ধাম। তাহলে চলুন আজ যাত্রা শুরু করি সোদপুর স্টেশন থেকে। আমি সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরে নৈহাটি হয়ে ব্যান্ডেল পৌঁছেছিলাম। ব্যান্ডেল থেকে সকাল ৮টা বেজে ১৫ মিনিটে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরেছিলাম। হাওড়া বা শিয়ালদা থেকে সরাসরি নবদ্বীপ ধাম যাওয়ার জন্য ট্রেন পাওয়া যায়। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে ৯টা বেজে ৫৪ মিনিট। এসে পৌঁছলাম বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। এখান থেকেই আজকে আমার বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ধাম দর্শন শুরু হবে। তাহলে চলুন বেরোনো যাক। স্টেশন থেকে বেরিয়ে একটা দোকানে ঢুকলাম ব্রেকফাস্টের জন্য। গরম গরম পেটাই পরোটা নিয়ে নিলাম। পরোটার সঙ্গে ছিল সাধারণ তরকারি। ব্রেকফাস্ট করে চলে এলাম স্টেশনের পাশে টোটো স্ট্যান্ডে। এখান থেকে একটা টোটো ধরে নিলাম। ভাই, নবদ্বীপ ঘুরবো, কত লাগবে? পুরো নবদ্বীপ ঘুরতে গেলে ৪০০ টাকা মতো লাগবে। ৪০০ টাকা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো। টোটো এগিয়ে চলল নবদ্বীপের সরু রাস্তা ধরে। নবদ্বীপ খুব প্রাচীন জনপদ, তাই এখানকার রাস্তাঘাট সংকীর্ণ হওয়াই স্বাভাবিক। সবার প্রথমে এসে পৌঁছে গেলাম নবদ্বীপের সব থেকে প্রাচীন জায়গা এই পোড়ামাতলা দর্শন করতে। তাহলে চলুন দর্শন করে নিই। ঢুকে পড়লাম দোকানপাটের মধ্যে দিয়ে। এই হলো নবদ্বীপ ধামের পোড়ামাতলা। বহু প্রাচীন এক বটগাছের কোঠরের মধ্যে ছোট্ট মন্দিরের মধ্যে অধিষ্ঠান করছেন পোড়া মা, অর্থাৎ দেবী মা দক্ষিণা কালী, যিনি সরস্বতী রূপেও পূজিত হন। এই পোড়ামাতলা নবদ্বীপের অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্র। কথিত আছে বহু শতাব্দী আগে এখানে একটি বিশাল বটগাছের নিচে দেবী স্বয়ম্ভূ রূপে প্রকাশিত হন। সেই স্থানেই পরবর্তীকালে মন্দির প্রতিষ্ঠা হয়। পোড়া মা নামটি হওয়ার পিছনে যে পৌরাণিক লোককথা প্রচলিত আছে সেটি হলো, বহু বছর আগে এই বটগাছের নিচে এই জায়গাতে একবার আগুন লেগে যায়। তখন আশপাশের সহ মন্দিরের কিছুটা জায়গা পুড়ে গিয়ে আগুনে মায়ের মূর্তিরও কিছুটা ক্ষতি হয়। তখন থেকেই এই মাকে পোড়া মা নামে ডাকা হয়। এই পোড়া মাই হল নবদ্বীপের রক্ষাকর্ত্রী দেবী। আরও একটি বিশ্বাস আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে লীলা করার সময় এই শক্তিক্ষেত্রের মাহাত্ম্য জানতেন। অনেকে বলেন এখানে অতীতে তন্ত্র সাধনা হতো। শক্তি উপাসনার জন্য স্থানটি ছিল সিদ্ধক্ষেত্র। যদিও এই নবদ্বীপ বৈষ্ণব ধর্মের কেন্দ্র, তবুও শক্তি এবং ভক্তি এই দুই ধারার মিলন এখানে দেখতে পাওয়া যায়। স্থানীয়দের কাছে পোড়ামা অত্যন্ত জাগ্রত দেবী হিসেবে মানা হয়। এখানে যে প্রাচীন বটগাছটি রয়েছে, বিশ্বাস করা হয় পোড়া মায়ের অগ্নিকাণ্ডের অলৌকিক ঘটনা এই বটগাছের সামনেই ঘটেছিল, তাই এই গাছটিকে সাক্ষী বলে মনে করা হয়। অনেকেই মনে করেন মায়ের শক্তির এক অংশ এই বট বৃক্ষের মধ্যেই বিরাজমান। তাই এই গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো,
সিঁদুর দান করা ও লাল সুতোয় বাঁধার রীতি রয়েছে। ভক্তরা গাছের চারদিক প্রদক্ষিণ করে মানত করেন। মূল মন্দিরের পাশেই রয়েছে মা ভবতারিণী মন্দির। মন্দিরটি খুবই প্রাচীন। ভেতরে মা ভবতারিণী পূজিত হচ্ছেন। মূল মন্দিরের বটগাছ থেকে একটি শাখা এসে তার মূল দিয়ে পুরো মন্দিরটিকে ঢেকে দিয়েছে। এই বটগাছের বিস্তৃত ডালপালা ও শিকড় বিশ্বব্রহ্মাণ্ডের প্রসারকে বোঝানো হয়। মূল মন্দিরের অপর দিকেই আছে বাবা মহাদেবের মন্দির। ভক্তরা প্রথমে পোড়া মায়ের দর্শন করে পরে বাবা মহাদেবকে দর্শন করেন। স্থানীয় কিছু মানুষ একে তিলেশ্বর নামেও বলে থাকেন, যদিও এই নামের অস্তিত্ব পৌরাণিক কোনো শাস্ত্রে বা ঐতিহাসিক নথিতে পাওয়া যায় না। এই নামটি মূলত স্থানীয় প্রচলন। তবে স্থানীয় ভক্তদের বিশ্বাসে নামটি যথেষ্ট প্রচলিত এবং গ্রহণযোগ্য। শক্তিক্ষেত্র হিসেবে পোড়ামাতলায় মা এবং মহাদেব একত্রে পূজিত হন। মা হলেন শক্তির প্রতীক, আর বাবা মহাদেব সেই শক্তির অধিষ্ঠাতা। আমি বাবা মহাদেবকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। পোড়ামাতলা মন্দির দর্শন করলাম। সত্যিই কিন্তু এখানে এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি অনুভব করা যায়। এত প্রাচীন জায়গা, আর এখানকার বটগাছের নিচে সবকটা কিন্তু মন্দির একদম বটগাছের শিকড় দিয়ে ঘিরে রেখেছে। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে এরপরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। দোকানের পাশ দিয়ে চললাম টোটোর দিকে। টোটোতে উঠে কিছুটা চলার পরেই মিনিট 10 মতন টোটোতে আসার পর এসে পৌঁছে গেলাম নিমাইয়ের জন্মস্থানে। চলুন দর্শন করে নিই। ঢুকলাম প্রবেশদ্বার দিয়ে। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি শৈশবে নিমাই নামে পরিচিত ছিলেন। এই নিমাইয়ের জন্মস্থান নিয়ে দ্বিমত রয়েছে। কেউ বলেন তার জন্ম হয়েছে মায়াপুরে, আবার কেউ বলেন তার জন্ম নবদ্বীপ ধামে। আজ আমি এসেছি নবদ্বীপের সেই পুণ্যভূমিতে। এই হলো সেই পুণ্যস্থান যেখানে নিমাই জন্মগ্রহণ করেছিলেন। 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপের শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম হয় নিমাইয়ের। তার মায়ের নাম ছিল শচী দেবী। নিমাই জন্মেছিলেন একটি নিম গাছের নিচে, সেই কারণেই তার ডাকনাম হয় নিমাই। তার জন্মতিথি ছিল ফাল্গুন মাসের পূর্ণিমার দিন, যেটা বর্তমানে গৌর পূর্ণিমা বলা হয়। তার জন্মের দিন আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল। গ্রহণের সময় হিন্দু প্রথা অনুযায়ী মানুষ গঙ্গা স্নান করতে করতে হরিবোল হরিবোল ধ্বনি দিচ্ছিলেন। আর ঠিক সেই মুহূর্তেই নিমাই জন্মগ্রহণ করেন। এই ছোট্ট নিমাই পরবর্তীকালে হয়ে উঠলেন চৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন ভক্তিবাদের নবজাগরণের প্রবর্তক। তিনি কৃষ্ণপ্রেম ও সংকীর্তনের মাধ্যমে সাধারণ মানুষকে ঈশ্বরের চিন্তায় উদ্বুদ্ধ করেন। তার জন্মস্থান আজ বিশ্বজুড়ে ভক্তদের কাছে এক মহা তীর্থক্ষেত্র। নিমাইয়ের জন্মস্থানের পাশেই একটু এগোলে পাওয়া যাবে নিমাইয়ের পিতা শ্রী জগন্নাথ মিশ্রের পূজিত শিবলিঙ্গ। এখানে মন্দির স্থাপন করে তার পূজা অর্চনা করা হয়। মূল জন্মস্থানের সামনে নাটমন্দির সহ মন্দির রয়েছে। এখানকার এক প্রভুর থেকে জানলাম
আগে এই স্থানে নিমাইয়ের পিতা ও মাতার বাসগৃহ ছিল। এখন ওই জায়গাতে মন্দির তৈরি হয়েছে। নবদ্বীপের এই পুণ্যভূমিতে আসলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর পরিবেশ, আর চারদিকে ভক্তরা এসছেন। খুব বেশি কিন্তু চিৎকার চেঁচামেচি নেই, এত মানুষজন আসছেন। তবে আপনারাও চেষ্টা করবেন এখানে আসলে একটু নীরবতা পালন করতে। আমার সত্যিই খুব ভালো লাগলো জায়গাটা। চলুন এবারে এখান থেকে বেরিয়ে যাই পরবর্তী গন্তব্যে। মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেরোনোর পরেই জানতে পারলাম এর পাশেই আছে 60 ফুট উঁচু চৈতন্য মহাপ্রভুর মূর্তি। তাহলে চলুন সেটা দর্শন করে আসি। টোটোতে উঠে কিছুটা এগিয়ে গেলাম। নিমাইয়ের জন্মস্থান থেকে টোটোতে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেলাম নরহরিধাম। এই নরহরিধামেই আছে কিন্তু 60 ফুট উঁচু চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এই নরহরিধামে ঢুকতে হলে টিকিট কাটতে লাগে। 10 টাকা হচ্ছে প্রবেশ মূল্য এই মন্দিরে। 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবারে মন্দিরের ভেতরে যাব, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। ফোনে যেটুকু ছবি তুলতে পারবো সেটুকুই দেখাতে পারবো। চলুন তাহলে। মন্দির কম্পাউন্ডে ঢুকে পড়লাম। এখানে সুন্দর পরিবেশে বিভিন্ন মডেল দিয়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী এবং চৈতন্য মহাপ্রভুর লীলা কাহিনী তুলে ধরা হয়েছে। জায়গাটা বেশ সুন্দর, সাজানো গোছানো, ভালো লাগবে। এবারে চলে এলাম মন্দিরে। এখানে জগন্নাথ দেব, গোপাল এবং অষ্টসখীরা রয়েছে। সামনে গোপাল তো রয়েছেই, আর তার সঙ্গে রয়েছেন নরসিংহদেব। এখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম। বাইরে রয়েছে 60 ফুট উঁচু চৈতন্য মহাপ্রভুর মূর্তি। মূর্তি দেখে বেরিয়ে এলাম। মন্দির দর্শন করে বেরোলাম। এটা সম্পূর্ণই আধুনিক মন্দির, বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। টোটোতে কিছুটা এগিয়ে এসে চলে এলাম মহাপ্রভুর পাড়ায়। এখানেই তার বাল্য জীবন কেটেছে। এখানে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। কিছুটা হেঁটে এগিয়ে এসে পৌঁছলাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে। প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। প্রচলিত আছে এই স্থানটি মহাপ্রভুর লীলা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। অনেকেই বিশ্বাস করেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে এই অঞ্চলে বহুবার কীর্তন ও ধর্ম প্রচার করেছেন। এখানকার গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহটি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত বলে মনে করা হয়। শান্ত পরিবেশের এই মন্দিরটা বেশ সুন্দর। এখানে গৌর পূর্ণিমা ও দোলযাত্রায় বিশেষ অনুষ্ঠান হয়। মন্দির থেকে বেরিয়ে এলাম। এবারে চলে এলাম তার পাড়াতেই, যেখানে জগাই মাধাইকে তিনি উদ্ধার করেছিলেন, সেই মন্দির দর্শন করতে। চলুন। সরু গলির মধ্যে ছোট্ট মন্দির। স্থানীয় কিছু মানুষ জানালেন এখানেই চৈতন্যদেব জগাই মাধাইকে উদ্ধার করেছেন। মন্দিরের ভেতরে চৈতন্য মহাপ্রভু পূজিত হচ্ছেন। মন্দির থেকে বেরিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম রাধারানী মন্দিরের কাছে। চলুন দর্শন করে আসি। বিরাট বড় প্রবেশদ্বার। রাধারানী মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব মূলত রাধা তত্ত্ব ও গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সঙ্গে গভীরভাবে যুক্ত। গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, অর্থাৎ ভক্তি, প্রেম ও আনন্দের মূল উৎস।
রাধা ছাড়া কৃষ্ণলীলা পূর্ণতা পায় না, তাই রাধারানীকে ভক্তরা ভক্তির অধিষ্ঠাত্রী দেবী হিসেবে মানেন। এখানে নাম সংকীর্তন, রাধা অষ্টমী, ঝুলন যাত্রা, দোল পূর্ণিমা এবং রাস উৎসবে বিশেষ উৎসব হয়। মন্দির খুব সুন্দরভাবে দর্শন করলাম। এখানে গুপ্ত বৃন্দাবন নাম দিয়ে একটা মিউজিয়াম আছে, ওখানে বিভিন্ন ইলেকট্রনিক্স পদ্ধতিতে রাম রাবণের যুদ্ধ আরও অন্যান্য কিছু দর্শন করানো হয়। তা আমরা সেটা দর্শন করলাম না, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখন মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। আরও দু একটা মন্দির দর্শন করব। চলুন তাহলে বেরিয়ে যাওয়া যাক। রাধারানী মন্দিরের কাছেই আছে রানীর ঘাট। এখন এসে পৌঁছে গেছি রানী রাসমণির হাতে একদা তৈরি হওয়া যে গঙ্গার ঘাট, সেই জায়গাতে। বর্তমানে এই ঘাটকে রানীর ঘাট বলা হয়। রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করা ছাড়াও বিভিন্ন জনকল্যাণ কাজ করেছেন, আর সেই কাজগুলোর মধ্যে নবদ্বীপের এই ঘাট স্থাপন করা এক উল্লেখযোগ্য বিষয়। এখানে রানী রাসমণির একটি মূর্তি স্থাপন করা হয়েছে। আমি এখানে কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা চললাম নবদ্বীপের আরেক বিখ্যাত স্থান, নবদ্বীপের সমাজবাড়ি। চলুন। টোটো এগিয়ে চলল সমাজবাড়ির দিকে। টোটোতে কিছুক্ষণ আসার পরেই পৌঁছে গেলাম সমাজবাড়িতে। চলুন দর্শন করি। নবদ্বীপের সমাজবাড়ি হল গৌড়ীয় বৈষ্ণব সমাজ জীবনের এক ঐতিহ্যবাহী স্মারক। প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। এই বাড়িতেই প্রাচীনকাল থেকে সমাবেত কীর্তন ও ভক্তিসভা অনুষ্ঠিত হয়ে আসছে। এই স্থানে চৈতন্য মহাপ্রভু ও তার পারিষদগণ দীর্ঘ সময় ধরে নাম সংকীর্তনে বিভোর হয়ে থাকতেন। এখানকার নাট মন্দির ও মন্দির দেখার মতো। বহু প্রাচীন এই মন্দিরে ঢুকলে মনটা পাল্টে যায়। সামনে গর্ভ মন্দিরে রাধাকৃষ্ণ, গৌরনিতাই ওর নন্দালয় রয়েছে। ইটালীয় স্থাপত্যের অনুকরণে তৈরি হওয়া নাট মন্দিরটি আগত সমস্ত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আমি এখানে বেশ কিছুক্ষণ সময় ঘুরে নিলাম। এবারে চলে এলাম পাশেই শ্রী রাধারমণ চরণ দাস দেবের পূর্ণ সমাধি মন্দির দেখতে। ভেতরে তার মূর্তি বসানো রয়েছে। পূর্ণ সমাধি মন্দিরের পাশেই আছে শ্রী শ্রী গৌরহরি দাস বাবাজি মহারাজের পুষ্প সমাধি মন্দির, কিন্তু এখন এই মন্দির বন্ধ। এই সমাজবাড়িতে দুপুরবেলা প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। সকাল 8টার মধ্যে এসে কুপন কাটাই ভালো। মাথাপিছু খরচ পড়ে 80 টাকা করে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। সমাজবাড়ি মন্দির দর্শন করে এখন চললাম তার পাশেই সোনার গৌরাঙ্গ দর্শন করতে। সমাজবাড়ি থেকে হেঁটে যাওয়াই ভালো। সোনার গৌরাঙ্গ মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। এখানে ফটোগ্রাফির কোনো অনুমতি নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে দর্শনের জন্য 10 টাকা করে দিতে হয়। সোনার গৌরাঙ্গ মূর্তি কিন্তু দর্শন করলাম, বেশ সুন্দর দেখতে। এবারে হাঁটতে হাঁটতে আশপাশের দোকানপাট দেখতে দেখতে এগোতে থাকলাম টোটোর দিকে। টোটোতে উঠে চললাম পরবর্তী গন্তব্যে। সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করার পর এবারে চলে এসেছি গোবিন্দ মন্দিরে। এখানেই কিন্তু আজকে ভোগ প্রসাদ গ্রহণ করব। চলো তাহলে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিই, আর এখানে প্রসাদ গ্রহণ করার নিয়ম কারণ সবটাই বলে দিচ্ছি। এই হলো শ্রী শ্রী গোবিন্দজিউর মন্দির।
ঢুকে পড়লাম মন্দিরে। আমাদের জন্য টোটো ড্রাইভার ভাই আগে থাকতেই কুপন কেটে রেখেছিলেন। এখানে কুপন পাওয়া যায় সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। বসে প্রসাদ গ্রহণ করলে মাথাপিছু খরচ পড়ে 120 টাকা। নির্দিষ্ট সময় ভোগ আরতি শুরু হলো। ভোগ আরতির শেষে প্রসাদ গ্রহণের জন্য নাট মন্দিরে ঢুকে পড়লাম সবাই। সবাই লাইন দিয়ে বসতেই শুরু হলো প্রসাদ বিতরণ। প্রথমে এলো অন্ন এবং কচুর শাক। আমি প্রসাদ গ্রহণ করলাম। দেখলাম এখানে প্রসাদের প্রচুর আয়োজন। প্রসাদ সবসময় অমৃত সম হয়, আর এই গোবিন্দ বাড়িতে এসে যে প্রসাদ গ্রহণ করলাম তা অকল্পনীয় সুন্দর। এখানে 120 টাকা করে মাথাপিছু ভোগ প্রসাদের জন্য নেওয়া হয়। তাতে আমি দেখলাম 12টা আইটেম দেওয়া হয়। তার মধ্যে যেমন পনিরের তরকারি আছে, কচুর শাক আছে, 2 রকমের ডাল আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, এলাহি আয়োজন। খুব ভালো লাগলো। চলুন তাহলে এবারে বেরোনো যাক এর পরবর্তী গন্তব্যের দিকে। এরপরেই টোটো নিয়ে চললাম গৌরাঙ্গ বিহার, অর্থাৎ প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির দেখব বলে। এখানে ভেতরে ছবি তুলতে দিল না। এখানে উঁচু একটা বাবা মহাদেবের মূর্তি রয়েছে। এরপরে আমরা এখান থেকে বেরোলাম জল মন্দির দেখব বলে। ততক্ষণে সূর্যদেব পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। এই পথে আরো কিছুটা যাওয়ার পর শিব মন্দির থেকে কিছুটা দূরেই এখন এসে পৌঁছে গেলাম জল মন্দিরে। প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। একটু এগোতেই ডান দিকে বড় একটা জলাশয়ের মধ্যে মন্দির নির্মাণ করা রয়েছে। এই মন্দিরটি জলের মধ্যে বলে একে জল মন্দির বলা হয়। জলাশয় থেকে আরো একটু এগিয়ে রয়েছে হরিণদের থাকার জায়গা। এখানে প্রচুর হরিণ একসঙ্গে রাখা রয়েছে। দর্শনার্থীরা বাইরে থেকে সবজি এনে তাদেরকে খাওয়াচ্ছেন। এখানে ছোট ছোট কিছু মন্দির রয়েছে। জল মন্দির থেকে বেরিয়ে চলে এলাম উল্টো দিকে শ্রী চৈতন্য শাশ্বত মঠে। এখানকার পরিবেশ খুব সুন্দর। এবারে এই মঠের মূল মন্দির দর্শন করলাম। চারদিকটা শান্ত পরিবেশ। আজকের এই নবদ্বীপ ভ্রমণ আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। তাহলে চলুন এখান থেকে বেরিয়ে যাই। এরপরে আমাদের বিকেল 4:42 ট্রেন রয়েছে নবদ্বীপ ধাম থেকে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে নতুন আর এক তীর্থস্থানে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।